হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আর অশরীরী চ্যানেলের এই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের যারা সাবস্ক্রাইবার বা যারা সাবস্ক্রাইবার নয় তাদেরও হয়তো ভালো লাগছে। অনেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আমি সৌম্য মুখার্জি, আপনাদের সাথে অশরীরী চ্যানেলে আজকে শুক্রবার। তো একটু বলে দিই যে যে ঘটনা আমি বলবো বলেছিলাম, নানা রকম বাধা আসছে, নানা রকম বাধা আসছে। এতক্ষণ মানে পাওয়ার অফ ছিল, মানে ঘটনাটা আমি বলতে বসবো তখনই কারেন্ট চলে গেল। ঠিক আছে, মানে সামহাউ ধরুন এরকম হয়েছে যে এর আগের যে ঘটনা, যে আমাকে পাঠিয়েছিল অনিমেষদার ঘটনাটা, সে দুবার করে সে অডিও করে সে আমাকে পাঠাতে পারেনি, অডিও ডিলিট হয়ে যাচ্ছে। তো এগুলো হয় আমি জানি, কারণ আমি বিশ্বাস করি। এবার কেউ করে কি না করে সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিও বেশি বড় করবো না, কারণ এই টাইমে আমি ভিডিও পাবলিশ করে দিই, কিন্তু আজকে দেরি হবে। তো শুনে নেবেন, যার জন্য ভিডিওটা আমি ছোট করে দিচ্ছি। তা শুনুন, প্রথমে ঘটনাটা আমি বলে দিই। এই ঘটনাটা যে আমি আপনাদের বলবো, এই ঘটনাটাই কিন্তু আমি অনেক রাগঢাক করে বলবো, আপনাদের একটু বুঝে নিতে হবে। কারণ এখানে কোনো নাম ধাম মানে অনেক কিছু এখানে নেওয়া যাবে না। আপনারা কাইন্ডলি কিছু মনে করবেন না, কারণ দেখুন, আপনারা তো এটাও নিশ্চিত চান না যে আমার কোনো ক্ষতি হোক, বা আমার চ্যানেলটার পরে কোনো প্রভাব পড়ুক, বা আপনারা গল্প শোনা থেকে বঞ্চিত হন। তো এইরকম ধরনের, যার জন্য আমাকে না কিছু মানে ওই সেন্সার যখন করে দেয়া হয়, তখন আমি বুঝি যে এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়, এবং আমি কখনো কখনো নিজেই দিয়ে নিই, কারণ আমি জানি এগুলো বলা যায় না। আপনারা ঘটনাটা শুনে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? তারপর কমেন্টস করবেন। আমি যদি কিছু সঠিক বেঠিক হয় আমি বলে দেবো। আমি সবার অ্যান্সার আমি করি, মোটামুটি সবার অ্যান্সার করি। তো চলুন, একটা ওই মাইক কেনার চেষ্টায় আছি, কারণ মাইকটা হলে না আমাকে জোরে চিল্লাতে হয় না। হ্যাঁ, কারণ অনেক সময় আওয়াজে হয়তো প্রবলেম হতে পারে, তারা একটু হেডফোন লাগিয়ে নেবেন। তো প্রথম ঘটনাটা বলি। প্রথম ঘটনাটা হচ্ছে, শুনুন। প্রথম মানে কি, এইটাই প্রথমটাই মানে মেইন ঘটনা, আমি বলে দিই। তো এই ঘটনাটা হচ্ছে, একজন সাইকিয়াট্রিস্ট, দক্ষিণ কলকাতার নাম করা। ঠিক আছে, আমি তো নাম তো এখানে নিতে পারবো না, আপনাদের আগেই বলেছি অনেক বাধা নিষেধ আছে এই ঘটনাটা বলতে গিয়ে। ঘটনাটা আমাকে পাঠিয়েছে রাজীব। এবার এই রাজীবের একটু পরিচয় দিই। রাজীব হচ্ছে, ধরুন আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত রাজীবের কিন্তু সব জায়গায় ওঠা বসা আছে, এবং ও একটু এই ব্যাপারে ইন্টারেস্টেড। অনেক জায়গায়ও চাকরি করেছে। এবং আপনাদের বলি, ও লাস্ট এতে ছিল, যেখানে ছিল সেটা হচ্ছে আমাদের এই নিউরো সায়েন্স যেটা আছে পার্ক স্ট্রিটে। ওর অপারেশন ম্যানেজার ছিল, ওর মেয়ে ডক্টর। মানে এখন যেটা আমাদের এই সবচেয়ে লিভারের যে সব থেকে বড় ইনস্টিটিউট যেটা সাউথে, ওইখানেও রয়েছে। ওর মেয়ে বোধহয় সামনের মাসে সিওলেও যাবে কনফারেন্সে। ঠিক আছে, মানে ওয়েল সেটেলড এবং খুব ভালো ছেলে। আমার খুব মানে ওকে আমার প্রচণ্ড বিশ্বাস হয়। তো ওর এই খানিকটা উপর মহলে বলুন বা ইয়েতে বলুন, ওর জানাশোনাটা একটু মানে ব্যাপ্তিটা বেশি। তাই দক্ষিণ কলকাতার এক সাইকিয়াট্রিস্ট আছে, খুব নাম করা। অনেক বড় বড় মাপের মানুষ যান ওনার কাছে। হ্যাঁ, মানে সবার পক্ষে হয়তো মানে ফিস দিয়ে যাওয়া হয়তো সম্ভব হয় না অত বড় ডাক্তারের কাছে। রাজীবের সঙ্গে এই সাইকিয়াট্রিস্টের একটা টাচ আছে, মানে বন্ধুত্ব আছে। বন্ধুত্ব মানে কি, উনি তো বয়সে বড় রাজীবের থেকে, কিন্তু গল্প স্বল্প হয় রাজীবের সাথে, এবং খুব ওয়েল নন। রাজীবকে খুব ভালো চেনেন, গল্পও করেন ওর সাথে। উনি ঘটনাটা শুনিয়েছেন রাজীবকে। এইবার শুনুন, যেহেতু নানা বিধিনিষেধ আছে, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা আন্দাজ করে নেবেন। হুম। একটা মেয়ের ঘটনা। ঘটনাটা কিন্তু একদম পুরনো না, আবার একদম যে কাল পরশু ঘটে গেছে তাও না। মোটামুটি রিসেন্ট ঘটনা, খুব বেশি দিনের না, কয়েক মাস হবে। একটি মেয়ে, যা থাকে হচ্ছে গড়িয়াহাটে। ঠিক আছে, গড়িয়াহাটে মেয়েটার বাড়ি, এবং একটা
নাম করা অ্যাপার্টমেন্টে থাকে। অ্যাপার্টমেন্টটার নামটা বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু ওই যে বললাম বাধা আছে, আমি বলবো না। নাম করা একটা অ্যাপার্টমেন্টে থাকে। এবং এর বাবা, মেয়েটির বাবা খুব মানে ইনফ্লুয়েন্সিয়াল, মানে খুব প্রভাবশালী লোক, ভালো উচ্চ পদে চাকরি করেন। এবং মা হচ্ছেন একজন ওই নেত্রী গোছের, মানে সমাজ সেবী বলতে পারেন, ঠিক আছে, সামাজিক কাজকর্ম নিয়ে থাকেন। তো এইবার হচ্ছে এনার মেয়ে যে স্কুলে পড়ে, ওই স্কুলটা খুব প্রমিনেন্ট স্কুল, খুব একটা হাই প্রোফাইল স্কুল। তো স্কুলে মেয়েটি পড়ে, এবং যে স্কুলে পড়ে আমি তো স্কুলটার নাম নিতে পারবো না, তবে একটা হিংসা আমি দিই, যাদের স্কুলে পড়ে এদের অনেক নার্সিংহোম, হসপিটাল টসপিটাল অনেক কিছু আছে, আপনি বুঝে নিন এবারে কোনটা। ঠিক আছে, আমি আর এগোবো না, এগুলো আমার মুশকিল আছে। মেয়েটাও স্কুলে পড়ে। এখন মেয়েটির বাবা তো হাই প্রোফাইল লোক, আমি আগেই বলেছি, মাও তাই। তাই এনারা তো সবসময় বাড়িতে থাকেন না, সকালবেলা অনেক ভদ্রলোক বেরিয়ে যান, মা ওই সমাজসেবা বা নিয়ে ব্যস্ত থাকেন। বাড়িতে একজন গভর্নেন্স আছে, মানে পরিচারিকা, ঠিক আছে। এই পরিচারিকা কিন্তু রান্না বান্না মানে সমস্ত কিছু সামলা নিয়ে নি। এবং মেয়েটি যখন স্কুলে যায়, বাড়ির গাড়িতেই যায়, স্কুলে যখন যায় ড্রাইভার নিয়ে যায়, আবার স্কুল থেকে ফেরত নিয়ে আসে, এবং ওই পরিচারিকাই দরজা দরজা খুলে দেন। তো ব্যাপারটা হচ্ছে, এই মেয়েটির বাবা যিনি খুব প্রভাবশালী, এই মেয়েটির বাবা একদিন লক্ষ্য করছেন যে এনার মেয়ে কারোর সাথে ঘরে বসে কথা বলছে রাতের দিকে, মানে এই ধরুন নিয়ার অ্যাবাউট 10:30 বা 11:15 এইরকম কথা বলছে। এখন ওর রুম আলাদা, মেয়ের রুম আলাদা, সেখানে ল্যাপটপ ট্যাপটপ রয়েছে, ওর পড়াশুনোর বই, ওর আলাদা রুম, মানে খাট ঠাট সমস্ত, সোফা পাতা আছে ঘরে। তোর বাবা উকি দিয়েছে, উকি দিয়ে ভাবছে মোবাইলে কারোর সাথে কথা বলছে, কিন্তু দেখলেন যে না, মেয়ে মোবাইলে কারোর সাথে কথা বলছে না। মেয়ে কন্টিনিউয়াসলি বাংলা, কখনো হিন্দি, কখনো ইংরেজিতে, মানে ওইসব যে স্কুলের কথা বলছি একটু স্মার্ট হবে তো ওরা, এবং ইংলিশে বেশ ভালো দক্ষ হয়, তো কখনো হিন্দি, কখনো বাংলা, কখনো ইংলিশে, যেমন বন্ধু বান্ধবের সঙ্গে কনভারসেশন করে সেইরকম করছে। কিন্তু ওর বাবা ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন যে মেয়ে কার সাথে কথা বলছে। প্রথমে ভেবেছিলেন মোবাইলে, স্বাভাবিক, আমার মেয়েও তো মোবাইলে কথা বলে। আমি জিজ্ঞেস করি কে কেঁদে, তখন বলে দেয় যে অমুক, ওর অফিসিয়াল কেউ বা কোনো বান্ধবী তার সঙ্গে ফোন করছে। তো এইরকম ব্যাপার। তখন বাবা না খানিকটা অবাক হয়ে গেছে, যেরকম হাত পা নেড়ে কথা বলছে, কনভারসেশন করছে, কে, চিন্তায় পড়ে গেলেন। এবার ওর মাকে ব্যাপারটা নোটিশ করেছে ওর বাবা, ওর মাও জিনিসটা দেখেছেন যে হ্যাঁ, রাত্রে পরে ও কারোর সাথে কথা বলে, কিন্তু ঘরে কেউ নেই। এবার তো মুশকিল হয়ে গেল। কিন্তু মেয়েটা কিন্তু এমনি সব ঠিক আছে, খাওয়া দাওয়া বা কখনো টিভি দেখছে, নিজের কম্পিউটারে নিজে করছে, নিজের পড়াশোনা ঠিক করছে, কোনো নো প্রবলেম। কিন্তু রাত্রিবেলা তো কারোর সাথে কথা বলছে, কখনো সোফাতে বসে, কখনো খাটের পরে বসে, মানে এরকম কথাবার্তা, কনভারসেশনও করে। তখন ওর বাবা এই সাইকিয়াট্রিস্টের কাছে গেছিল, যে কোনো সাইকো প্রবলেম টবলেম মেয়ের হলো কিনা, কারণ স্কুলে তো নানা রকম ব্যাপার ট্যাপার থাকে। তো ওই সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক তখন বললেন যে আপনার মেয়েকে একদিনকে নিয়ে আসুন আমার কাছে। তো ভদ্রলোক নিয়ে গেছেন। তো নিয়ে যাওয়ার পরে, এখন যেখানে নাকি কাউন্সিলিং করে না, সেখানে এমনি বাবা মাকে থাকতে দেবে না, বা বাড়ির কাউকে থাকতে দেয় না। ও নিজে, উনি ওনার সাথে ওনার মতো করে করবেন কনভারসেশন। তো যাই হোক, মেয়েটিকে বসিয়ে বলে বসো বসো, তোমার নাম কি, নাম বলেছে, কোন স্কুলে পড়ো, যে স্কুলের নাম বলেছে, বলে বাবা তো বিরাট স্কুল, তাহলে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, এইসব মেয়েটার সাথে গল্প করছে, গল্প এক ধরনের। তো বড় হয়ে তুমি কি হতে চাও,
বা কতদূর পড়াশুনো করতে চাও, এই সমস্ত তোমার জীবনের লক্ষ্যটা কি, এই সমস্ত ভ্যাচাং করে যাচ্ছে। করতে করতে শর্ট করে জিজ্ঞাসা করেছে, আচ্ছা রাত্রে তুমি কার সাথে কথা বলো, কোনো বন্ধুর সাথে কথা বলো? তখন মেয়েটা বলছে হ্যাঁ। তা বলো, তোমার বন্ধু কখন আসে তোমার কাছে? তা বলছে আসে তো আমার সাথে। তাহলে কখন আসে? বলে যখন স্কুল ছুটি হয় আমার সাথেই আসে। বলে কি করে আসে? বলে কেন, আমি যে গাড়িতে, আমার বাড়ির গাড়িতে আসি, ওই গাড়িতেই উঠে আসে। বলে তারপর? বলে তারপর আমার সাথে বাড়িতে একসাথে ওঠে। বলে দরজা খোলে গে? বলে আমার তো কলিং বেল টিপলে আমার পরিচারিকা আছে, যে আবাসনে আমরা থাকি সেখানে পরিচারিকা আছে, তিনি খুলে দেন। বলে আচ্ছা, তারপর? বলে তারপর কি, তারপর আমি ঘরে যাই, চেঞ্জ টেঞ্জ করি, আমি টিফিন টিফিন করি, আমার সেই বন্ধু থাকে, আমি তার সাথে কথা বলি, আমি আমার নিজের মতো পড়াশোনাও করি, আবার ওর সাথে গল্পও করি। তো বলছে তা তোমার সেই বন্ধু স্কুল ছুটি হওয়ার পর তার তো বাড়িতে চলে যাওয়ার কথা, তো তোমার সাথে আসে কেন? বলে না, ও তো বাড়িতে যায়, আমার সাথে গল্প টল্প করবার পর চলে যায়। বলে অত রাতে বাড়ি যায়? বলে হ্যাঁ। বলে কোথা থেকে যায়, কি করে যায়, তুমি কি তাকে এগিয়ে দিয়ে আসো? তো বলছে হ্যাঁ, ওই লিফট পর্যন্ত এগিয়ে দিই, ও নিচে নামে, নেমে আবার যেরকম চলে যাওয়ার চলে যায়। তো বলে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। সাইকিয়াট্রিস্ট ওনাকে, মেয়েটিকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে ওর বাবাকে ডেকে পাঠিয়েছে একদিন। তো ডেকে পাঠিয়ে বলছে যে দেখুন, আপনার বাড়ির যে সিসিটিভি তো আছে, অত বড় ওই অ্যাপার্টমেন্ট তো বিশাল বড় নাম করা। হ্যাঁ, নামটা বললে আপনারা যারা দর্শক বা শ্রোতা আছেন অনেকে বলবেন যে হ্যাঁ, ও পাশ থেকে তো আমরা যাই, দেখেছি। তো যাই হোক, আমি আর বলবো না। তো বলছে আপনার সিসিটিভি ক্যামেরা নিশ্চয়ই আছে? বলে হ্যাঁ, বাড়ির বাইরেও আছে, আমার ফ্লোরে ঢোকার মুখেও রয়েছে সিসিটিভি। বলে সেখানে ফুটেজ টুটেজগুলো দেখবেন তো। এ বলছে যে এই যখন গাড়ি, স্কুলে গাড়িতে ওঠে বাড়িতে আসার জন্য, তখন ওর সাথে আসে, এবং বাড়িতে যখন নামে তখন, তাহলে কেউ যদি নামে ওর সাথে, তাহলে তো সিসিটিভি ফুটেজে দেখা যাবে, আপনি দেখুন। আর আপনার যে বাড়িতে কাজের যিনি গভর্নেন্স আছেন, উনি কতক্ষণ থাকেন? বলে ওর তো সকালে আসে আর সেই রাত 8টার পরেও চলে যায়। বলে আচ্ছা, তো ওর সাথে একটা, ওনার সাথে একটা ভিডিও কলে আমাকে নিয়ে নিন তো, ভিডিও কল করুন। তো ভদ্রলোক ভিডিও কল করেছে। বলে এই নাও একটু ডাক্তারবাবুর সাথে আপনি একটু কথা বলুন। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করেছেন যে আপনার নাম কি? তো বলছে, বলে এখানে কত দিন কাজ করছেন? বলেছে এত, এই 1 বছর 1.5 বছর বা যাই হোক বলেছেন। এখন ওখানকার ধরুন যে ধরনের গভর্নেন্স বা ইয়ে হয়, সেটা আমাদের বাড়ির কাজের ঠিকে ঝিয়ের মতো নয় কিন্তু। রীতিমতো একটু পড়াশুনো জানা বা ইয়ে, মানে হাই পেড, এরা মানে স্যালারি পায়। তো বলছে যে আমি এতদিন কাজ করছি। বলে আচ্ছা, উম, মেয়েটার ডাক নাম হচ্ছে টুনা। বলে টুনা যখন স্কুল থেকে ফেরে, তখন তো আপনি দরজা খুলে দেন? তো বলছে হ্যাঁ, আমি খুলি। তো বলছে যে তখন ওর সাথে আর কেউ আসে, মানে কোনো বন্ধু টন্ধু নিয়ে আসে ও বাড়িতে, দেখেছেন? বললেন না, কেউ তো আসে না, ও তো একাই আসে, যার সময় ড্রাইভার নিয়ে যায় একা, ফেরেও একা, আমি তো দরজা খুলি। বলে তারপর ঘরে ঢুকে কি করে ও? বলে ঘরে ঢুকে চেঞ্জ করে, ওয়াশরুমে যায়, তারপর ও টিফিন টিফিন খায়, নিজের ইয়ে দেখে, হয়তো টিভি দেখলো বা কম্পিউটার নিয়ে বসলো বা এ করলো, বা সেই পর্যন্ত, আমি তো রাত 8টার পরে চলে যাই। ও ঠিক আছে, ওকে। বলে ঠিক আছে, ছেড়ে দিন, আমার একটু জানার দরকার ছিল, ব্যাস এইটুকু। উনি ওই ইয়েকে কিন্তু কিছু বুঝতে দেননি, ওই সাইকিয়াট্রিস্ট। জাস্ট জিজ্ঞাসা করেছেন যে কোনো বন্ধু বান্ধব, মানে ওর বাবা মা তো বাড়ি থাকে না, কোনো বন্ধু বান্ধব নিয়ে ঢোকে গিয়ে ও বাড়িতে? কারণ বন্ধু বান্ধব বাড়িতে আনা তো খুব একটা ভালো না সব সময়। এই হিসাবে জিজ্ঞেস করেছে ওই ইয়েকে, পরিচারিকাকে।
দেখ পরিচারিকাও আর এর মধ্যে মাথা গলায়নি, আর ভেবেছে বোধ হয় হ্যাঁ এই জন্যই হয়তো জিজ্ঞাসা করেছে, যাই হোক ছেড়ে দিন। তা তখন সাইকিয়াট্রিস্ট ভদ্রলোককে বলছেন যে একটা কাজ করুন, বেকার ওষুধ টষুধ দিয়ে তো লাভ নেই। মেয়েটা কি হবে কি, আমি ওষুধ দিলে মেয়েটা ডাউজি হয়ে যাবে, আপনার মেয়ে কোয়াইট নর্মাল, সব কিছু ঠিকঠাক আছে, তা আপনি কেন, আমি কেন ওষুধ দিয়ে মেয়েটাকে শুধু শুধু ড্রাউজি, একটা ঝিমুনি ঝিমুনি ভাব, আমাদের যে মেডিসিন তাতে তো ওগুলো ঠিক না। আপনি একটু ওই সিসিটিভি ফুটেজ বা এটা একটু ওয়াচ করুন, ভালো করে লক্ষ্য করুন, আর দুদিন দেখুন। তো তখন বলছি ঠিক আছে। এইবারে ভদ্রলোক করেছে কি জানেন, একদিন মেয়ের অজান্তে, মানে মেয়ে তখন হয়তো স্কুলে, আর ওনাদের ফ্রন্টে ওনার রুমের বাইরেও সিসিটিভি আছে, কে কলিং বেল বাজাচ্ছে বা কে ঘরে ঢুকতে চাইছে সিসিটিভি আছে। উনি করেছেন কি, ওই সিসিটিভি আমাকে খবর দিয়ে রেখেছে যে এই টাইমে আসবি, ইনস্টল করে দিয়ে যাবি। তো সিসিটিভি আলা এসছে, এসে একটা রুমে একটা সিসিটিভি ইনস্টল করতে মানে ঘন্টা দেড় দুয়েকের বেশি লাগে না। ওনার বাইরে তো লাইন করাই আছে, মানে বাইরে একটা সিসিটিভি বসানো আছে ফ্লোরে ওনার ডোরের সামনে। এবার একটা হিডেন সিসিটিভি ক্যামেরা ওখানে বসিয়ে দিয়ে গেছে, এবং ওনার মোবাইলে অ্যাক্সেস করা আছে ভদ্রলোকে। চলে গেছে, মেয়েটা কিন্তু সব কিচ্ছু জানে না। এইবার রাতের বেলায় ভদ্রলোক দেখছেন ওর মেয়ে যখন কথা বলছে, কারোর সাথে কথা বলছে, এটা উনি এরকম হাত পা নেড়ে, আওয়াজ তো শোনা যাবে না, সিসিটিভিতে খালি ওইটাই দেখা যাবে যে কথাটা বলছে। কার সাথে কথা বলছে খুব ভালো করে মাইনিউটলি লক্ষ্য করলেন, যে সোফাটার সামনে, যে সোফাটা পাতা আছে মেয়ের ঘরে ওনার, ওইখানে কালো মতো একটা শেড মতো একটা শ্যাডো, অস্পষ্ট, কিন্তু খুব মাইনিউটলি আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে একটা শ্যাডো কিন্তু ওখানে রয়েছে, যে সোফার পরে মনে হচ্ছে যেন রয়েছে হেলান দিয়ে বা ইয়ে করে, ওইরকম একটা শ্যাডো কিন্তু আছে। আবার কিছুক্ষণ বাদে লক্ষ্য করলেন ওই শ্যাডোটা আস্তে আস্তে সরে গিয়ে খাটের উপরে চলে গেল, যেন খাটের উপরে বসলো গিয়ে, ঠিক মানে সিচুয়েশনটা এরকম, কিন্তু খুব অস্পষ্ট, মানে ক্লিয়ার নয় ভিশন, মেয়ে ক্লিয়ার, কিন্তু ওই শ্যাডোটা কিন্তু যে মুভ করছে, কখনো সোফায় বা কখনো খাটে, এটা কিন্তু মানে মোটামুটি বোঝা যাচ্ছে শ্যাডোটার মুভিং বা মুভমেন্টটা বোঝা যাচ্ছে। তো ক্লিপটা উনি এরপরে ব্যাস আউট, শ্যাডোটা কোথার থেকে কোথায় চলে গেল, কি গেল, আর কিছু কিন্তু দেখা গেল না। উনি ওই ক্লিপটাকে ধরে রাখলেন মোবাইলে, তো ধরা আছে সিসিটিভি ইয়েটা, ফুটেজটা উনি রেখে দিলেন। রেখে দিয়ে এইবার উনি করেছেন কি, একটা মানে কি কথাবার্তা বলে সেটা শোনার জন্য ওই ঠিক মেয়ের অজান্তে একটা ভয়েস রেকর্ডার ওইখানে ঘরের মধ্যে ইনস্টল করেছেন। মানে এমন জায়গায় সে মেয়ে তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না, কিন্তু খুব আস্তেও যদি কেউ কথা বলে, মানে ওগুলোকে কি লো ফ্রিকোয়েন্সি ভয়েস রেকর্ডার বলে, যেগুলো মানে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা যেগুলো ব্যবহার করে, খুব নিচু শটের কথা ক্যাচ করে নেবে, বুঝলেন, সেইটাকে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে চুপচাপ মেয়ে কথা বলে যাচ্ছে, কথা বলে যাক, এ করে যাক। তা মেয়ে যখন স্কুলে এরকম চলে গেছে, পরে ভয়েস রেকর্ডারে উনি শুনতে পাচ্ছেন ওনার মেয়ে পরিষ্কার কারোর সাথে, কখনো ইংরেজিতে নো নো ইট ইজ নট পসিবল, হ্যাঁ, কখনো বাংলায়, কখনো হিন্দিতে কথোপকথন করছে। আর উল্টো দিক থেকে যে কথোপকথনের যে আওয়াজ একটা আসছে, সেটা কিন্তু অস্পষ্ট, পরিষ্কার নয়। মানে আপনি কিরকম শুনতে পাবেন বলে দিচ্ছি, ওই টিভি ঝিরঝির করলে বিজ 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 একটা আওয়াজ হয়, হ্যাঁ, বিআইজেড এরকম, ওই বিজ 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 এরকম একটা আওয়াজ, ক্লিয়ার নয় আওয়াজ, ঠিক আছে, কিন্তু আওয়াজটা আছে। মেয়েরটা তো ফ্লুয়েন্ট আছে, কিন্তু ওই আওয়াজটা ওই রকম, খুব স্লো এবং মানে খুব লো, এবং ওই রকম ওই বিজ 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 ওই আওয়াজটা রয়েছে। এইবারে উনি
এই দুটো ডকুমেন্ট নিয়ে ওই সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করেছে। দেখা করাতে তখন সাইকিয়াট্রিস্ট বলছে, তাহলে দেখেছেন আমি কেন ওষুধ দিইনি, কারণ এটা এই ব্যাপার নয়, ব্যাপারটা অন্য। তখন বললেন তাহলে, বলে কিছু বলতে হবে না, আমি বলে দিচ্ছি। উনি কাগজে একটা ঠিকানা লিখে দিলেন, এবং যাকে লিখলেন তিনি এক ভদ্রমহিলা, বুঝতে পেরেছেন, এক মহিলাকে। বলে আপনি এনার কাছে যান, আমার কথা বলবেন, আমি এখানে লিখেও দিয়েছি, আর এনাকে নিয়ে সব আপনি দেখাবেন। ভদ্রমহিলা যেখানে থাকেন, আমি জায়গাটার নাম বলছি না, সেখানে আপার লোয়ার এই রোড দিয়ে নামটা আছে, ঠিক আছে, সেইখানে থাকে। এই মহিলা কিন্তু, আমি একটা কথা আমি বলি, আপনারা জানেন না, অনেকেই সমস্ত মানে ওই যে বলি না, মানুষকে না মেপে কথা মানে কিছু বলাটা ঠিক না। এই ভদ্রমহিলা কিন্তু যার কাছে পাঠালেন, তিনি কিন্তু উইচ, মানে বুঝতে পেরেছেন, রেকি, ক্রিস্টাল থেরাপি, সমস্ত কিছু কিন্তু এদের কিন্তু নখদর্পণে থাকে। এবং দিব্যি সুদর্শনা শাড়ি টাড়ি পরা, আপনি বুঝতেই পারবেন না যে উইচ। যাই হোক, পাঠিয়েছেন। তা ভদ্রমহিলা বলেছে, বলে বসুন বসুন দাদা, দেখছি আমি। সব দেখিয়েছেন, সব হিস্ট্রি বলেছেন। তা বলার পরে উনি ওই ভিজুয়াল ইয়েগুলো দেখেছেন, ঠিক আছে, সিসিটিভি ভয়েসও শুনেছেন। তো বলছে, দাদা দেখুন, খুব বেশি দিন না, শি ইজ পসেসড বাই সামওয়ান, মানে শি ইজ পসেসড বাই সামওয়ান, মানে কারুর দ্বারা সে আক্রান্ত বা চেপে বসেছে কোনো একটা জিনিস। পসেস করার অর্থ তাই। তা আপনি একটা কাজ করুন, আমি আপনাকে যেটা বলছি আপনি সেটা করবেন, তাহলে দেখবেন এটা 4 থেকে 5 দিনের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এরা কি করে জানেন তো, হয় কোনো লেখা অথবা কোনো সংকেত অথবা কোনো কিছু, আমাকে একজন দিয়েছিল, পরে বলবো সেটা, হয় কোনো সংকেত বা কোনো কিছু লেখা, সেটাকে পড়তে হবে, অথবা কোনো জিনিস, যেমন ধরুন না, এই যে ফেংসুই এগুলো আপনারা জানেন, এই যে এইরকম জায়গায় ঘরের এই জিনিসটা রাখতে হয়, এইরকম জায়গায় এই জিনিসটা রাখতে হয়, এরকমও কোনো জিনিস উনি দিয়ে থাকতে পারেন ওনাকে। এবং ভদ্রলোক সেটা করেছিলেন, উনি যা দিয়েছিলেন, ঠিক আছে। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ওই ভদ্রমহিলা যা বলেছেন, ঠিক 4-5 দিনের মাথায় ওই জিনিসটা কিন্তু আস্তে 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 আস্তে, যেদিন থেকে এনেছে সেদিন থেকে আস্তে আস্তে জিনিসটা কাটতে শুরু করেছে, এবং 5 দিনের মাথায় টোটাল ওয়াশ হয়ে গেছে, মানে আর নেই, মেয়ে ওইরকম আর কথা বলে না। তা সাইকিয়াট্রিস্ট এই ভদ্রলোক তখন বলছে যে, দেখো, মেয়েটা তার অবচেতন মনে এটা করতো, সে জানতো না, সে বুঝতো না কিছু। সে দেখছে তার সাথে গাড়িতে উঠে আসছে, সে দেখছে ওর একসাথে ঘরে ঢুকলো, ও বাথরুমে গেল, চেঞ্জ করলো, নাস্তা পানি করছে, পড়াশুনো করছে, খাচ্ছে, ও দেখছে ওর বন্ধু বসে আছে বা এ করছে। এবার ও যে কিরকম বন্ধু তাও ও জানে না, মানে বলছি তো, প্রসেসড হয়ে যাওয়া মানে মানে এইরকম হয়, ঠিক আছে, অবচেতন মন। ওই টাইমটা ও পুরো অবচেতন মন আছে, কিন্তু তাতে ওর পড়াশুনোর বিঘ্ন বা কোনো কিছু খারাপ হচ্ছে না, বা এর কোনো ক্ষতিও করছে না, কিন্তু প্রসেসড হয়ে গেছে। তো যাই হোক, এটা কেটে গেল। তো তখন রাজীব জিজ্ঞাসা করে যে, ডাক্তারবাবু, এর ব্যাপারটা কি, মানে এটাকে কি আপনি আখ্যা দেবেন, আপনাদের ডাক্তারি পরিভাষায় কি বলে? তা বলছে, দেখো, ডাক্তারি পরিভাষায়, দেখো, তুমি আমার থেকে বেশি জানো ভাই, মানে রাজীবকে বলছে, রাজীবের সঙ্গে ভালো সম্পর্ক। তা বলছে, তোমার তো এসব ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্ট, তা তুমি একটা জিনিস জানো যে এই ওয়ার্ল্ডে দেয়ার ইজ সাম, মানে লাইট অ্যান্ড দেয়ার ইজ সাম ডার্ক। সেখানে কোথাও কোনো জায়গাতে আলো আছে, আবার একটা জায়গা অন্ধকার দিক আছে, একটা আলোর একটা দিক আছে। এবার তুমি বুঝে নাও, তুমি তো এসব নিয়ে নাড়াঘাটা করো, বোঝো, জানো,
এবার তুমি বুঝে নাও যে জিনিসটা কি। তা ডার্ক সাইডটা হচ্ছে যার সাথে এই পার্থিব জগতের কোনো কিছু ইয়ে নেই, মিল নেই, বা যেটা মেলানো যায় না। আমরা যেমন কি ভগবানের আমরা কি সায়েন্সের দিয়ে আমরা ভগবানের মেজারমেন্ট করতে পারি? করা যায় না। ভগবান আছে কি নেই, তার আসা বা যাওয়ার, সেগুলো মেজারমেন্ট যেরকম করা যায় না, তেমনি এই সমস্ত মেজারমেন্টগুলো করা যায় না। তবে এর রেমেডি অবশ্যই দেয়া যায়। ভগবান আসলেন বা ভগবান তুষ্ট হলেন বা তুমি কোনো স্বপ্ন দেখলে, সেটা তো খুব সুখের ব্যাপার, কিন্তু এগুলো তো অপার্থিব জিনিস। ওই জন্য বলেছি যে কোনো জায়গাতে অন্ধকার পাবে তুমি, কোনো জায়গায় তুমি আলো পাবে। এটা তুমি তো ভালো করে জানো, শিক্ষিত ছেলে, বোঝো। যাই হোক, পরে জানা গেছিল এটা কিন্তু আমি মানে পারমিশন নিয়েছে রীতিমতো রাজীব, ওই সাইকিয়াট্রিস্টের, নাম করা সাইকিয়াট্রিস্ট, আমি আগে বলছি, বলছে এটা আমি শেয়ার করতে পারি ইউটিউবে। এবার বলেছে বোধহয় আমার নাম ধামও বলেছে। বলছে এই তো সমস্যায় ফেলছো, দেখো বাবা, যা বলবে সাবধানে বলতে বলো, নাম ফাম যেন না বলেন। এবং এ মানে রাজি করিয়ে তবে আমাকে এটা সার্ভ করেছে। এবং জানা গেল পরবর্তী সময়ে যে ওই স্কুলেরই 11 ক্লাসের একটি মেয়ে, ক্লাস 11, সেই মেয়েটা শি ওয়াজ কমিটেড সুইসাইড ওয়ান্স আপন এ টাইম, মানে ফিউ মান্থস এগো বা কিছু, যাই হোক, যে সময়কার ঘটনা। এবং সেটা স্কুলে না, স্কুলের কোনো ব্যাপার না, স্কুলের মধ্যেও না, যেটা করেছে সে বাড়িতে। কিন্তু এই মেয়েটাকে পজেস্ট করে ফেলেছে। স্কুলে আরো অনেক মেয়ে পড়ে, তারা কিন্তু কেউ কিছু হয়নি, এই মেয়েটা পজেস্ট হয়ে গেছে। এবং যে মেয়েটি ওই সুইসাইড করেছিল তার পদবী আগরওয়াল, এইটুকু আমি বলে দিলাম, আর বলবো না, আর জানতেও চাইবেন না, ঠিক আছে? মানে খুব বেশি দিনের ঘটনা এটা না, আমার খুব বলার ইচ্ছে ছিল, আমি আপনাদের ঘটনাটা বললাম। আর কিছু ঘটনা বললাম, এই পজেসড হয়ে যাওয়াটা, এটা কিন্তু শুনেও হয়, জানেন তো, শোনার পরও নির্ভর করে। আমার এই 10 বছর প্রায় তো হতে চলল, 9.5 বছর হয়ে গেছে। বিভিন্ন গ্রুপে আমি তো আগে তো বলতাম, ইউটিউবে তো এসেছি বোধহয় হালফিল 1.5-2 বছরও পূর্ণ হয়নি, 2 বছরও পূর্ণ হয়নি এখন। যে সময় আমি গল্প বলা শুরু করি, মানে 22শে ডিসেম্বর বোধহয় 2023 এই, যাই হোক, সেই সময় থেকে আমি শুরু করি এখানে গল্প বলা। তো অনেক অনেক ঘটনা আমি বলেছি, যেখানে কিছু এফেক্ট পড়ে গেছে, মানুষের মধ্যে এফেক্ট হয়েছে। এবং এরকম এফেক্ট হয়েছে, আমি বলি, এই রাজীবেরই এফেক্ট হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘটনা শুনে রাজীবের মেয়ে যে ডক্টর, তারও এফেক্ট হয়েছে, জ্বর হয়ে গেছে, হাই ফিভার। আর একজন কাশ্মীরের টিকিট কাটা ছিল, ফুল ফ্যামিলি, তারা সায়েন্সের টিচার, দুজনে স্বামী স্ত্রী, যেতে পারেনি, টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল। মেয়েটির তো জ্বর হয়েছিল প্রচণ্ড, কিন্তু স্বামীর গায়ে এরকম কালো 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 ছোপ দাগ। যে নার্সিংহোমে ভর্তি ছিল আমি জানি, নার্সিংহোম কিচ্ছু করতে পারেনি। পরবর্তীকালে বারাসাত অঞ্চলে কোনো গুণিনের কাছে তাকে নিয়ে যেতে হয়েছিল, এবং ফুল কিওর হয়ে গেছিল, এবং আমাকে জানিয়েছিল যে হ্যাঁ কিওর। আমাকে লিখেছে, কাকু ইয়েতে কিচ্ছু হয়নি, আমি সেই ইয়েতে নিয়ে যাওয়ার পরে হয়েছে। তা দেখুন, কখনো কখনো শুনেও না মানুষ কিন্তু পজেসড হয়ে যায়। তাই দেখুন, আমি আমার আগের যে ভিডিও আছে সেখানে আমি বলি যে দেখুন, আমি খুব কিন্তু গভীর, খুব ডেপথে গিয়ে আমি ঘটনাগুলো বলি। অনেকে আছেন এখানে ইয়ার্কি ফাজলামি ফচকামি করতে আসেন, এবার তাদের যেদিনকে এই ধরনের গাড্ডায় পড়ে যাবে না, তো সেদিন বুঝতে পারবে। তাই এইগুলো নিয়ে না ঠাট্টা মস্করা এগুলো করা উচিত না। আমি যখন অনিমেষদার ঘটনা সেদিনকে বলেছি, শুনুন, তা সবাই তো বলেছে, একটি ছেলে সে এসেছিল, বলছে আমার বাবা লোকো পাইলট, উনি আমাকে অনেক ঘটনা শুনিয়েছেন এই ধরনের। আরও একজন বলেছেন। তো যাই হোক, সেই অনিমেষ দা তো রেলে চাকরি করছে। এবং আমি যখন ঘটনাটা বলি,
সেটা কিন্তু অনিমেষদা শুনেছে, অনিমেষদা শুনেছেন ঘটনাটা। ভদ্রলোক এসে বলছে যে গল্প তো ভালোই লাগলো, কিন্তু রেলের সম্বন্ধে আর একটু জেনে শুনে বললে ভালো হয়। আমি তো রেলে চাকরি করি। এবার ভাই আপনি দাদা কোন রেলের কোন ডিপার্টমেন্টে আছেন আপনি বলুন না। রেলের তো অনেকগুলো ডিভিশন আছে। অনিমেষদা তো সাউথ ইস্টার্ন রেলে 2008-এ ইয়েতে চাকরি পেয়েছিল, গার্ডের, গুডস গার্ডের। তা আপনি কিসে আছেন? আপনি কি গার্ড, না লোকো পাইলট, না ফেয়ারলি প্লেসে বসেন কাউন্টারে, না কয়লাঘাটাতে ক্লারিক্যাল জব করেন? মানে কি করেন? মানে অত অনেক ডিভিশন আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। তা কোন রেলওয়েতে আপনি আছেন? কোন ডিপার্টমেন্টে আছেন? বা কোনো স্টেশনের স্টেশন মাস্টার আপনি পরিচয় দিয়ে আপনি আমাকে বলুন, তারপর আমি আপনাকে বলছি কথাগুলো। আদতে শুনুন। আমার তো বয়সটা তো অনেক হলো, আজকে 10 বছর ধরে গল্প বলছি। উনি কোনো রেলেই চাকরি করেন না। মানে বলতে হয় বলে দিয়ে গেলেন। আমি লিখতে পারতাম ওনাকে, কিন্তু আমি কিছু লিখিনি। আমি করি কি জানেন তো, চ্যাংদোলা করে চ্যানেলদের ওপারে করে দিই। আরেকটি ছেলে এসেছিল, তার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি যখন ওর ইয়েটা প্রেস করি, আমি ওর ইউটিউব চ্যানেলটা পাই, লোক জোড়েনি। সবাই ইউটিউব খুলেই যে আমার যেটা বিরাট কিছু করে ফেলবে যদি কেউ ভাবে, তাহলে তো ভুল। আরে ভাই, খাটনি আছে রে ভাই। এই যে আমি ঘটনাগুলো বলি, আমার গা থেকে ঘাম বেরোয়, আমার বাধা আসে, আমার শরীর খারাপ হয়। অত সোজা নয়। তো এরা তো এগুলো বোঝে না। না, গার্ড কোনোদিন গাড়ি চালায় না, আরে ভাই, তোকে কি আমি বলেছি যে গার্ড গাড়ি চালায়? ও রেস্ট নেওয়ার জন্য অনিমেষদাকে রাঘবলাল নিয়ে গেল। তা বললো, অনিমেষ তুমি এখানে ঘুমিয়ে নাও খানিকক্ষণ, কারণ কালকে সকালবেলা বোকারোর দিকে তোমায় খালি ট্রেন নিয়ে রামপুরহাট আসতে হবে, মালগাড়িতে। মালগাড়িটা খালি আসবে, ওই জন্য নিয়ে গেছেন। তখন ওই বাঙালি ভদ্রলোক যে গাড়ি পাইলট ছিলেন, তিনি বলেছেন, কি গাড়ি চালাবে নাকি? চালাও চালাও, এই তো আমি আছি তো, ওই দেখো এটা এইভাবে ইয়ে করতে হয়, এটা এইভাবে করে দেখিয়েছিলেন। তো অনিমেষদা হাতে লিভারটা নিয়ে ওই কিছুক্ষণ চালিয়েছিলেন, যার মধ্যে এই ঘটনা তিনি দেখতে পান। এদের কি বলবেন আপনি? এদের কোনো যুক্তি ইয়ে আছে? যাকে বাদ দিন এদের কথা। তা এই যে প্রসেসড হওয়ার ঘটনাটা আমি আপনাদের বলি, প্রসেসটা কিন্তু শুনে হয়। এখানে একটা ভিডিও আছে, দেখবেন। আপনাদের কতটা মনে আছে আমি জানি না। একটা মেয়ে আমাকে লিখেছিল, মেয়েটা রবীন্দ্রভারতী থেকে ইয়ে করেছে, মাস্টার্স ফাস্টার্স করেছে, এই আমাদের যে বিটি রোডের যে ইয়েটা আছে ওখানকারই, এবং ওই মেইন লাইনের ওই দিকেই থাকে। আমার লিখেছিল কাকু, যে কাকু, মানে ওই মেয়েটার এক নিকটাত্মীয়, ওই মেয়েটার এক নিকটাত্মীয় মৃত্যু হয়, মারা যায়, নর্মাল ডেথ, ন্যাচারাল ডেথ। এবং তাকে নাকি তাদের বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে নামতে দেখা গেছে। মানে ওদের যে নিকটাত্মীয় যে মারা গেছে, তাদের বাড়ির লোকেরা তাদের বাড়ির সিঁড়ি দিয়ে তাকে উঠতে বা নামতে কখনো কেউ দেখেছে। আর এই মেয়েটা সেটা শুনেছে। শোনার পর থেকে এ নিজের বাড়ির সিঁড়ি দিয়ে নামতে পারছে না। মনে হচ্ছে সিঁড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে, সিঁড়ি দিয়ে নামতে উঠতে ভয় পাচ্ছে। ধীরে ধীরে কিভাবে প্রসেসড হচ্ছে, দেখুন কিভাবে প্রসেসড হচ্ছে। এইবারে বলছে, কাকু আমি রাস্তায় বেরোতাম, আমি ধরুন বাসে যাচ্ছি, তো আমার পাশ থেকে হুশ করে কোনো গাড়ি বেরিয়ে গেল। রাস্তায়, বড় রাস্তায় বেরোলে তো গাড়ি তো পাশ থেকে বেরোবেই। বলে আমার মাথায় চক্কর কাটতো, আর গাটা বমি বমি করতো, শরীর অস্থির করে আনতো। আবার যখন কোনো গাড়ি বেরোচ্ছে না, হাওয়া লাগছে, তখন ঠিক আছি। আবার যখন কোনো গাড়ি সঁ করে পাশ কাটিয়ে বেরিয়ে গেল, তখন আবার মাথায় এরকম ঘুরে গেল, মনে হয় যেন আমি ওখানে পড়ে যাব। এরপর মেয়েটা ওখানকারই, মানে স্টেশন থেকে, কোনো স্টেশন থেকে বোধহয় কলেজ টলেজে আসবে বা কিছু, যাই হোক, সেখানে কোনো একটা স্টেশনে, আমি নাম বললাম না, ওখানে আছাড় খেয়েছিল। এবং হোলির আগে ওদের ইউনিভার্সিটিতে যে ওই মেয়েরা সব হোলি টোলি খেলছিল, হোলির আগে 2 দিন আগেই করে না ছেলেমেয়েরা একটু স্কুল টিস্কুল আবির টাবির মাকে, বা ইউনিভার্সিটিতে কলেজে এরম হয়, সেখানে একদিন আছাড় খেয়েছে। মানে বিনা কারণে, কোনো কারণ নেই। আমরা বলি না যে তুই শুকনো মাটিতে আছাড় খেলি, এরকম আছাড় খেয়েছে। এরপরে মেয়েটা ক্রমশ না খাওয়া দাওয়া আস্তে আস্তে মাথায় উঠতে লাগলো। এটা ওর বাবা মা কিন্তু সবাই নোটিস করেছে।
দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো। ওর মা ওকে করতো কি, নিজের শাড়ির আঁচলের সাথে এরকম বেঁধে রেখে দিত। বলছে কাকু এত কিছু যে হয়েছে আমার পাড়া প্রতিবেশী কিন্তু কেউ কিচ্ছু জানে না। বলছে এক ভদ্রলোকের সহযোগিতায়, বলছে আমার বাবা উনি ঠিকানা দিয়েছিলেন, একজন গুণিনের কাছে আমাকে নিয়ে গেছিলেন। তখন গুণিন বলেছেন, মানে যেটা ইংরেজিতে আমরা বলি সেটা বলছেন যে পজেসড বাই সামওয়ান। বলছে কি হয়েছে মা, তোমার কি অসুবিধা বলো? তখন ও সব বলেছে সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগে, অমুক ভয় লাগে। বলে কখন থেকে তোমার লাগলো? তখন বলছে যে এই সময় থেকে আমার, আমি শুনেছি যেদিন থেকে সেদিন থেকে। তবে তারপর কি হয়? বলে আমি যখন বাসে করে যদি যাই, আমার পাশ থেকে কোনো গাড়ি গেলে আমার মাথা ঘুরিয়ে ওঠে। হ্যাঁ, মনে হয় যেন আমি পড়ে যাব। বলে আর কি হয়? বলে এই তো এরকম শরীর খারাপ করে। তখন বলছে তুমি কোনোদিন পড়ে টড়ে গেছো কোথাও? তখন বলছে হ্যাঁ, অমুক স্টেশনে আমি আছাড় খেয়েছি, পড়ে গেছি। আর একবার ইউনিভার্সিটিতে এই দোলের একদিন দুদিন আগে আমি পড়ে গেছিলাম, দোল খেলতে খেলতে। বন্ধুরা মিলে আমি ওখানেও পড়েছি। তখন ওই গুণিন বলছে যেদিন তুমি স্টেশনে পড়ে গেছিলে ওইটাই ঝামেলা করে দিয়েছে। তখন ওই গুণিন বলছে আপনারা ভালো করে মনে করুন তো, আপনাদের পাড়ার কোনো মহিলা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, ভালো করে লোক বলুন। এবারে ওর বাবা মা তো অবাক, এ জানলো কি করে? এই গুণিন জানলো কি করে? একজন 50 ঊর্ধ্ব বা 50 বছর বয়সী একজন মহিলা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল ওদের পাড়াতেই, মেয়েটা যেখানে থাকে। এবং ওই ভদ্রমহিলাকে ধরেছে। এবং কি করে প্রসেসড হয়ে গেল দেখুন, কিভাবে প্রসেসড হলো। ও শুনেছে ওর কোনো আত্মীয় যে মারা গেছে, তাকে নাকি সিঁড়ি দিয়ে উঠতে নামতে, ব্যাস এই শুরু হয়ে গেল। তো অনেক সময় হয় কি জানেন তো, এগুলো রাশি গ্রহ নক্ষত্র অনেক কিছুর পরে ডিপেন্ড করে। আমি এক জ্যোতিষী ছিলেন আমার প্রোফাইল, এখন আর নেই, আজকেও সার্চ করছিলাম, ওনাকে খুঁজছিলাম। তা আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। উনি বলছে দাদা তো এটা তো রাশিতে ভারী রাশি হালকা রাশি দিয়ে কিছু লাভ হয় না, দেখতে হবে যে সময়কার ঘটনা সেই সময় ওনার রাশিতে কোন গ্রহের অবস্থান, আর সেই গ্রহের পাওয়ার কতটা, সেই বুঝে হিসেব নিকেশ হবে, সেই বুঝে সামলে নেবে, নয়তো সামলাতে পারবে না। তো এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের কথা। আর গুণিনদের কথা আলাদা। অ্যাস্ট্রোলজার আর গুণিন সব হয় না, সমান না। অ্যাস্ট্রোলজার হাত দেখে আপনার হস্তরেখা বিশদ করে আপনাকে বলবে, আর গুণিন অন্য জিনিস প্রয়োগ করে। তো যাই হোক, আমি ঘটনাটা বললাম আপনাদের। এই যে মেয়েটার ঘটনা বলেছি, এটা মনে হয় এখানে আছে, ঠিক আছে? তা আপনারা একটু মানে ইয়েতে শুনে নেবেন। আরও এক দাদা ভাইয়ের একটা লিঙ্ক দেওয়ার কথা আছে, দেখছি আমি সুভাষ গ্রামের ঘটনা কোথায় আছে। হ্যাঁ, যদি অদিতি যদি এই প্রোগ্রামটা শোনো, একটু দেখো তো কোথায় সুভাষ গ্রামের ঘটনা আছে, তাহলে ওইটা আমাকে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি ওনাকে পাঠিয়ে দেবো, কারণ আমার তো খোঁজা আমার পক্ষে মানে খুব একটা মুশকিল হয়ে যায়, সম্ভব হয় না সব সময়। হ্যাঁ, এই এতক্ষণ গালে হাত দিয়ে বসে আছি, মানে গালে মাছি নিয়ে, কখন কারেন্ট আসবে। আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হবে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আপনারা শুনে নিন ঘটনাটা, ঠিক আছে? ঘটনাটা হলে কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আপনাদের কেমন লাগলো, কি বুঝলেন, কিছু না বুঝলেন, বা কতটা ভালো লাগলো আমাকে জানাবেন। যাই হোক, হুম, তো সবাই খুব ভালো থাকুন। আপনারাও আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেয়া আছে, ওই যেখানে আছে মা বাবা ঠাকুমা সব অতীত, ওইখানে দেখুন একটু প্রেস করুন, দেখবেন হোয়াটসঅ্যাপ নম্বরটা নিচে দেওয়া আছে, চলে এসে একটা হাই লিখুন। এবার আপনার ঘটনাটি শেয়ার করুন। তো আর বলে দিই যে কখন কি ঘটনা আসে আমি তো নিজেও জানি না। মেয়েটা আজকে আমি এটা বলবো আমি চিন্তাও করিনি, মানে হঠাৎ মনে হলো শুক্রবার ফাঁকা যাবে, আমি এটা বলে দিই, ঠিক আছে? কারণ আরও ঘটনা আছে আমার কাছে, ওইখানে ওগুলোকে নেক্সট শুনে আবার আমাকে তো বলতে হবে। তা একটা একটা করে আমার বলে দেওয়া ভালো। তা রাজীবকে আমি বলেছিলাম আমি সম্ভবত শুক্রবার বলবো, এর জন্য এতক্ষণ ওয়েট করলাম, তাহলে এতক্ষণ আপনারা ভিডিও মানে শুনতে পেতেন। তা ঠিক আছে, চলুন, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ভিডিওটা ছাড়ছি, আপনারা শুনুন, ঠিক আছে? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আবার দেখা হবে সামনের এপিসোড।